এই কনফারেন্সে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব হাসান মেহেদী, চিফ এক্সিকিউটিভ টেট। আমি হাসান মেহেদীকে আহ্বান জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য। হাসান মেহেদী। So, thank you very much, Honorable Chair, honorable guests, and especially the Rizwana Hassan, the advisor for the Ministry of Environment, Forest and Climate Change, Dr. Iftikharuজ্জামান, Executive Director, Tata Finance International Bangladesh, TIB, Balashri Mitra Niyagi, Director, Manushajan Foundation, and all of our friends, colleagues, co-organizers, and the young friend. Thank you very much for joining here. My speech can be summarized only within one sentence, that is welcome to it. Welcome to the session. But I want to say a little bit more, and in Bangla, I think my foreign friends can, who have friends from abroad can get translation or not, I don't know. আমরা 2013 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জ্বালানি নিয়ে কাজ করা শুরু করি। আমরা যখন বুঝতে পারি জ্বালানি খাত একটা যুগ সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদের যাত্রাটা হয় নেতিবাচক দিকে যাবে, না হয় ইতিবাচক দিকে যাবে। আমরা জাতীয় সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা, এই কটা কথা সামনে নিয়ে এগোই। এবং সেখানে সেই উদ্যোগের ধারাবাহিকতায় প্রায় 10 বছর পরে 2023 সালে আমরা প্রথম এই হলেই আমরা প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন আয়োজন করি, বাংলাদেশ এনার্জি কনফারেন্স, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, দিস ওয়ান ইজ দ্য থার্ড ওয়ান। প্রথম বছর আমাদের সঙ্গে পলিসি মেকার্স, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি বিদেশি বিনিয়োগকারী, নির্মাণ প্রতিষ্ঠান, বৈদেশিক উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক, দেশীয় বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি উন্নয়ন সংগঠন, তরুণ জলবায়ু কর্মী, জ্বালানি কর্মী, পেশাজীবী এবং সংবাদকর্মী সহ ফার্স্ট ইয়ার দেয়ার ওয়ার 283 পার্টিসিপেন্টস। সেকেন্ড ইয়ার 2024 সালে ডিসেম্বরে প্রায় 400 প্রতিনিধির উপস্থিতিতে দ্বিতীয় জ্বালানি সম্মেলন আয়োজিত হয়। সেবারে আমাদের 76টি প্রেজেন্টেশন, 96 জন স্পিকার এবং প্রায় 413 জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিলেন। ওবারের দাবি অনুযায়ী পরবর্তীতে কিছু অগ্রগতিও হয়। তার মধ্যে কয়েকটির ক্ষেত্রে এই বছর প্রথমবারের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে যারা বিনিয়োগ করছে, স্পেশালি আইপিপি বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, তাদের জন্য 10 বছর কর অবকাশ দেওয়া হয়েছে। নতুন 5238 মেগাওয়াট সৌর বিদ্যুতের দরপত্র আহ্বান করা হয়েছে, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত করা যায়নি। আগামী 26 সালের ফেব্রুয়ারির মধ্যে 3000 মেগাওয়াট রুফটপ সোলার সরকারি অফিসগুলোতে, স্পেশালি সার্ভিস এজেন্সিয়াল সার্ভিস সেক্টরে সৌর বিদ্যুৎ স্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই বছর বেসরকারি ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন নীতিমালা পাল্টে সেখানে নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করা হয়েছে এবং মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশমেন্টের সুযোগ দেওয়া হয়েছে। প্রাইভেট পিপিএ অ্যাগ্রিমেন্ট সাইন করারও অনুমোদন দেওয়া হয়েছে। এই বছর মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের নাম পাল্টে বাংলাদেশ ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আর বিসিপিপি রাখা হয়েছে এবং কিপিং দ্য সেম টার্গেটস বাই 2050। দিস ইয়ার থার্ড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, এটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং সাবমিট করা হয়েছে টু দ্য ইউএনএফসিসি দিস ইয়ার। ফর দ্য ফার্স্ট টাইম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এনডিসিতে জাস্ট ট্রানজিশন শব্দগুচ্ছ যুক্ত হয়েছে এবং সেই অধিকার যুক্ত হয়েছে। এখানে অবশ্য বিল্ডিং এবং কনস্ট্রাকশন সেক্টরও অ্যাড করা হয়েছে দিস ইয়ার ফর দ্য ফার্স্ট টাইম। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে এ ধরনের পলিসি তৈরি করার ক্ষেত্রে সাধারণ নাগরিক সমাজের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শূন্যের উঠায় ছিল। 16টি ডিসকাশন হয়েছে, কিন্তু কোনো জায়গায় নাগরিকদের আলোচনা রাখা হয়নি। এবছর 2020 মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে ফসিল ফুয়েল সেক্টরে। তার মানে আমাদের নতুন বিদ্যুৎ কেন্দ্রের অলস সম্পদের পরিমাণ আরও বেড়েছে এবং ফসিল ফুয়েল সেক্টরে অলস সম্পদের দায় মেটাতে এই বছর আমাদের 35,500 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। আমাদের যে এনডিসি অনুসারে আমাদের 2035 সালে মোট চাহিদা হবে 26,350 মেগাওয়াট। এখনই আমাদের স্থাপিত সক্ষমতা হয়ে গেছে 28,800 মেগাওয়াটের বেশি
এবং এরপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 5,500 মেগাওয়াট নতুন করে গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। গত বছরের তুলনায় এবছর এলএনজি আমদানি বেড়েছে 13%। ফলে এলএনজির ভূমিকা মোট গ্যাসের সাপ্লাইয়ে প্রায় 30% পৌঁছে গেছে। এলএনজি আমদানি খাতে এবছর আমাদের ব্যয় করতে হয়েছে 40,000 কোটি টাকার বেশি, অর্থাৎ প্রায় $3.5 বিলিয়ন। এলএনজি আমদানির এই প্রবণতা ভবিষ্যতে আরও খারাপ দিকে যাবে যদি এখানে আরও বাড়তে থাকে। এই পরিস্থিতিতে আমাদের উচিত ছিল গ্যাস ভিত্তিক যত শিল্প কারখানা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, তাদেরকে নিরুৎসাহিত করা, কিন্তু সেটা করা হয়নি। বরং G2G ভিত্তিতে আরেকটা নতুন এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুটো এলএনজি টার্মিনাল যা আছে তারা এখনই 817 কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছে। আরও যুক্ত হলে আরও 800 কোটি টাকা বেড়ে যাবে। বিদ্যুৎ বিভাগ মাতারবাড়িতে দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে এবং সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে। 17 বছর আগের যে জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানি নীতি, সেটা এবছর আপডেট করা হয়েছে, কিন্তু টার্গেট কমিয়ে ফেলা হয়েছে। যেটা বাংলাদেশ ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে টার্গেট ছিল 30% 30 সালের মধ্যে, 40% 41 সালের মধ্যে, সেটা কমিয়ে 20 এবং 30 করে ফেলা হয়েছে। সেটা কমে গেছে এবং এটা নবায়নযোগ্য, এটা এনডিসির ক্ষেত্রেও সেটা এনডিসিও নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ফলো করেছে, বিসিপিপি নয়। এই টার্গেট কমিয়ে ফেলা সেটা আমাদের জন্য ভালো হয়নি। ভারতে গত 2 বছরে 35,400 মেগাওয়াট, পাকিস্তানে 24,600 মেগাওয়াট, নেপালে প্রতি 100 গাড়ির মধ্যে 76টা বৈদ্যুতিক গাড়ি, এটা আমার পার্শ্ববর্তী দেশ করছে, কিন্তু আমরা করতে পারছি না। সংকটটা কোথায় সেটা নিয়ে আলাপ হবে 3 দিন ধরে। অলরেডি ইতিমধ্যেই আমাদের উপস্থাপক মডারেটর বললেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি আগামী 3 দিনে, সেটা আমরা এবছর 16টা সংগঠন যোগ দিয়েছি আমরা একসঙ্গে। আমি সংগঠনগুলোর প্রতি ধন্যবাদ দিয়ে নাম বলছি আপনাদের সবাইকে: অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, ব্রাইট গ্রিড এনার্জি ফাউন্ডেশন BGF, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD, সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস লিমিটেড ক্রেসল, উপকূলীয় জীবনযাত্রা পরিবেশ কর্মজোট ক্লিন দ্য আর্থ, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ ETI, লয়ার্স ফর এনার্জি ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট লিড, মানুষের জন্য ফাউন্ডেশন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক প্রাণ, রিগ্লোবাল, সেফটি অ্যান্ড রাইট সোসাইটি SRS, শক্তি ফাউন্ডেশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এবং ওয়াটার কিপার্স অ্যাসোসিয়েশন। আমরা এবছর 10টা টেকনিক্যাল সেশন আলাপ করব, 3টে প্লেনারি সেশন আলাপ করব এবং আগামী পরশুদিন সোমবার বিকেলবেলা আমরা সবার মতামত অনুসারে চূড়ান্ত ঘোষণা, এবছরের ঘোষণা আমরা উপস্থাপন করব সরকারের কাছে। আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য, এখানে থাকার জন্য, 3 দিন আন্তরিকতার সাথে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই